নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা, অগস্টের কিস্তির আগেই মাথায় বাজ এদের। 7 লক্ষ কোটি ঘাটতি, স্বাস্থ্য সাথী থেকে যুবশ্রী, তৃণমূল জমানায় দুর্নীতি সর্বত্র, বিস্ফোরক দাবি ক্যাগ রিপোর্টে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত পদক্ষেপ, ট্রাক আটকে তোলাবাজিতে গ্রেপ্তার 2 সরকারি কর্মী। হাসপাতালে ঘরে অতিরিক্ত স্যানিটাইজার স্প্রে, বেডে ছটফট করে মৃত্যু রোগে দুর্গাপুরে শোরগোল। নিট নিয়ে বিল পেশের আগে ভিডিও বার্তায় বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। বদলে গেল নিয়ম, ছুটির সকালে সরকারি কর্মীদের জন্য নবান্ন থেকে এলো নির্দেশ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তুষ্ট নন বিরোধীরা, সংসদে উঠবে ঝড়। আজাদি স্লোগান দিয়ে বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন শ্রমিক। সাংবাদিকদের হেনস্থায় গ্রেপ্তার 11 ধৃত, অফরোজের সঙ্গে টিএমসি নেতাদের ভিডিও। কোনো ছাড় নয়, পড়ুয়াদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হচ্ছে রাজ্যে। বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ, পুলিশের জালে তৃণমূল নেতা। জাত অপরাধী ধর্মতলে হামলাকারীদের কয়েকজন আগেই চিহ্নিত, পুলিশ হেফাজতে ধৃত 14। বিধবা ভাতা পাচ্ছেন পুরুষ, বছরের পর বছর ধরে দুর্নীতির পর্দাফাঁস লালগোলায়। কালো টাকা সাদা করতে সেবাশ্রয় আম্ফানির টাকা বিদেশে পাচার, অভিষেককে তোপ ঋতব্রতের। স্কুল পালিয়ে বেড়াতে গিয়ে মেয়ে ধরার খপ্পরে মুর্শিদাবাদের 3 কিশোরী, একজন ঘরে ফিরলেও নিখোঁজ 2। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। জুলাই মাস প্রায় শেষের পথে, বর্তমানে বাংলায় দাঁড়িয়ে অন্যতম চর্চার বিষয়ের মধ্যে একটি হলো আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যে পরপর 2 মাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে তুমুল কড়াকড়ি রাজ্যের, যাতে একজন যোগ্য বাদ না যায়, তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে ছাড়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় ইতিমধ্যে যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাহলে তাদের নাম বাদ যেতে পারে। জানা যাচ্ছে, ভুল নথিপত্র জমা দিয়েই এই প্রকল্পের সুবিধা নিলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের উপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে। শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ফেরত নেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, সবটাই জল্পনা মাত্র। একদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের তালিকায় অযোগ্য কারা, যোগ্য হওয়া সত্ত্বেও কাদের নাম যুক্ত হয়নি সেই তালিকা বিধায়কদের দ্রুত তৈরি করতে হবে। আগামী 10 দিনের মধ্যে তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রীর কথায়, একজন যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আবার যোগ্যরাও যেন এই প্রকল্পের সুবিধা না পান, অযোগ্যরাও যেন এই প্রকল্পের সুবিধা না পান, তাও খেয়াল রাখতে হবে। রাজ্যের নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায় অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিয়ে বলেন, যারা যোগ্য নন, অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন, সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তারা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসে, তাহলে তারাও বাদ যাবেন। শনিবার রাজ্য বিধানসভায় পেশ হয়েছে তৃণমূল জমানার 5 বছরের দুর্নীতির হিসাব নিকেশ সংক্রান্ত ক্যাগ রিপোর্ট। 2020 থেকে 21, 2024 থেকে 25 এই 4 অর্থবর্ষের ক্যাগ রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সব মিলিয়ে মোট 28টি ক্যাগ রিপোর্ট পেশ করে অর্থমন্ত্রী। দাবি করেছেন, এই রিপোর্ট দেখলে তৃণমূল আমলে কি কি দুর্নীতি হয়েছে সেই ছবিটা অনেকটাই স্পষ্ট হবে। বস্তুত তৃণমূল জমানায় বেনিয়ম এবং দুর্নীতির বহু অভিযোগই এই ক্যাগ রিপোর্টে তোলা হয়েছে। একদিকে যেমন সরকারি খাতায় আয় ব্যয়ের হিসেব গোলমাল, অন্যদিকে তেমনই প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বেনিয়ম ও দুর্নীতি। সেটা আমফানের ত্রাণ হোক, স্বাস্থ্যসাথী ত্রাণ হোক বা যুবসাথী প্রকল্পের সুবিধা প্রাপ্তদের সংখ্যা, সব ক্ষেত্রেই কোনো না কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, 2024 থেকে 25 অর্থবর্ষে সিএজি রিপোর্ট পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ভয়াবহ দুরবস্থার চিত্র তুলে ধরেছে। রাজস্ব ঘাটতি 39,727 কোটি, রাজকোষ ঘাটতি 64,000
488 কোটি এবং রাজ্যের নেওয়া মোট ঋণের পরিমাণ প্রায় 7.35 লক্ষ কোটিরও বেশি। একই সঙ্গে মূলধনী ব্যয় হ্রাস, সুদ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা এবং কেন্দ্রের অর্থে পরিচালিত একাধিক প্রকল্পে বরাদ্দ অর্থের পূর্ণ সদ্ব্যবহার না হওয়ার বিষয়টি এই প্রতিবেদনে উঠে এসেছে। 2015 থেকে 16 থেকে 2025 থেকে 24 পর্যন্ত টানা 10 বছর রাজ্য রাজস্ব ঘাটতির সম্মুখীন হয়েছে। শুধু তাই নয়, রাজস্বের 52% এসেছে কেন্দ্র থেকে। শ্রমিকের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে ঋণ বাড়লেও সেই অর্থ উৎপাদনশীল বিনিয়োগে যথাযথভাবে ব্যবহার হয়নি। উন্নয়নের ভিত্তি শুধু ঋণ নিয়ে ব্যয় বাড়ানো নয়, প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। সিএজি 2024 থেকে 25 অর্থবর্ষে স্টেট ফিনান্সেস অডিট রিপোর্টে বলা হয়েছে 2024 থেকে 25 সালে রাজ্যে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 39,727 কোটি টাকা, যা জিএসডিপির 2.19%। আর্থিক ঘাটতি ছিল 61,924 কোটি বা জিএসডিপির 3.41%। 2015 থেকে 16 থেকে 2024 থেকে 25 পর্যন্ত প্রতিটি অর্থবর্ষে পশ্চিমবঙ্গে রাজস্বে ঘাটতি রয়েছে। সব মিলিয়ে ওই সময় রাজস্ব ব্যয় হয়েছে 2,53,427 কোটি টাকা, যা মোট রাজস্ব প্রাপ্তির 118.59%। গত 5 বছরে এই ব্যয়ের বড় অংশই বেতন, পেনশন, সুদ সহ একাধিক জরুরি খাতে গিয়েছে। এর সঙ্গে বিভিন্ন প্রকল্পে 19,444 কোটির ভর্তুকি যোগ হওয়ার মোট রাজস্ব আয়ের প্রায় 74% এই দুই খাতেই ব্যয় হয়েছে, যার ফলে পরিকাঠামো বা মূলধনী খাতে সেভাবে খরচ করতে পারেনি সরকার। বাজেট বাস্তবায়নেও একাধিক অসঙ্গতির কথা উল্লেখ করেছে সিএজি। 3,90,668.04 কোটি বরাদ্দ করা হলেও ব্যয় হয়েছে 3,69,975.79 কোটি। ফলে 70,662.25 কোটি বা 18.09% অর্থ হিসেব অনুযায়ী অব্যবহৃত রয়ে গিয়েছে। এছাড়া 13,486.92 কোটির অতিরিক্ত ব্যয় এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কেন্দ্রীয় প্রকল্পগুলির ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা অব্যবহৃত পড়ে থাকার বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এই দুর্নীতিগুলি হয়েছে বিভিন্ন স্তরে। 2020 সালে 20 মে মাসে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আমফান। সিএজির অডিট নথি অনুযায়ী ওই ঘূর্ণিঝড়ের পর রাজ্য সরকার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে 35,018 কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা চেয়েছিল। বাস্তবে দেখা দিয়েছে রাজ্য মাত্র 2,707,077 কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা পাওয়ার যোগ্য ছিল এবং সেই অর্থ বরাদ্দ হয়েছিল রাজ্যের জন্য। আমফানের ত্রাণে বিভিন্ন স্তরে বেনিয়ম দেখা গিয়েছে। 9,226 উপভোক্তাকে একাধিকবার বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছে, যার অঙ্ক 18.07 কোটি টাকা। কেন্দ্রের নির্দেশিকা লঙ্ঘন করে 218.08 কোটি টাকা এসডিআরএফ এর বাইরে রাখা হয়েছিল, যার ফলে 4.51 কোটি টাকা সুদের ক্ষতি হয়। ইয়াস ঘূর্ণিঝড়ে হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ফসলের ক্ষতির জন্য সহায়তা পাওয়ার যোগ্য 4,61,031 জনের মধ্যে 1,779 জন একাধিকবার সহায়তা পান, যার ফলে 22.83 লক্ষ টাকা অতিরিক্ত প্রদান হয়েছে। এছাড়াও যুবশ্রী প্রকল্প নিয়ে প্রশ্ন উঠছে। ক্যাগ বলছে, যেভাবে যুবশ্রীতে 45 বছর বয়স পর্যন্ত আবেদনকারীদের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে, তাতে নির্দিষ্ট কিছু সুবিধা প্রাপ্তই বছরের পর বছর ধরে যুবশ্রীর সুবিধা পাবেন। রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পের ক্ষেত্রে আবেদন কোনো রকম যাচাইয়ের ব্যবস্থাই করেনি, যার ফলে বিপুল সংখ্যক ভুয়ো আবেদনকারী তালিকায় থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া একই আবেদনকারীকে বছরের পর বছর ভাতা দেওয়ায় নতুন আবেদনকারীদের ভাতা পাওয়ার সম্ভাবনা কমে যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পে 31টি প্রাইভেট হাসপাতালকে বিধি বহির্ভূতভাবে ইমপ্লান্ট করা হয়েছিল। এতে অতিরিক্ত খরচ হয় 14,48 লক্ষ টাকা। রাজ্যের মোট 2,43 লক্ষ পরিবারকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য 3,038টি হাসপাতালকে নথিভুক্ত করার কথা ছিল, কিন্তু বাস্তবে নথিভুক্ত হয়েছে মাত্র 2,605টি হাসপাতাল। ফলে বহু হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা পাননি আম জনতা। তাছাড়া বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে বীমা সংস্থাগুলি হাসপাতালগুলোকে সঠিক সময়ে ক্লেমের টাকা পরিশোধ করছে না, কিন্তু সরকার পদক্ষেপ করেননি। সর্বোপরি স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেনি সরকার, যার ফলে 2020 থেকে 22 সালে প্রায় 721 কোটি টাকা ঋণ নেয়। পরে সরকারকে প্রায় 10 কোটি টাকা সুদ পরিশোধ করতে হয়। শুধু স্বাস্থ্যসাথী, যুবশ্রী নয়, জল জীবন, আমফান, পূর্ত দপ্তর, সমগ্র শিক্ষা মিশন, অঙ্গনওয়াড়ি মতো প্রকল্প বহুস্তরীয় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে ক্যাগ রিপোর্টে।
প্রশ্নফাঁস রুখতে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আরো কড়া কেন্দ্র। নিট নিয়ে আগামীকালই সংসদে বিল পেশ করতে চলেছে সরকার। তার আগে ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কার এবার হাই পাওয়ার টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানি। দেশের পরীক্ষা ব্যবস্থা আরো আধুনিক, স্বচ্ছ, কার্যকর করতে বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বার্তা এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তায় মোদী জানান, বিশেষ টাস্ক ফোর্সটি ভারতের বর্তমান পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করবে এবং কিভাবে সেটিকে আরো উন্নত করা যায় সেই বিষয়ে সুপারিশ সহ একটি বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবে। মোদী জানান, নন্দন নীলেকানির নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে পরীক্ষাগুলোকে কিভাবে আরো নির্ভরযোগ্য করে তোলা যায় তার ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় ভিডিও বার্তা মোদীর ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বন্ধুরা, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই ভারত সরকার ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ করছে। যারা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে তারা আজ জেলে রয়েছে। আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছি, সংসদে কঠোর আইনি বিধানসহ বিল পেশ করে নতুন আইন আনার দিকে এগোচ্ছি। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন শেষ হয়েছে শনিবারই। শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তারপরে এই ভিডিও বার্তায় বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জোর দিয়ে বলেন, আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। দেশের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর। এখন সময় এসেছে পরীক্ষা ব্যবস্থায় সর্বাধিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। এরপরই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, এই বিষয়ে মাথায় রেখেই টেক বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি হাই পাওয়ার টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাস্ক ফোর্স দেশের পরীক্ষা ব্যবস্থার সংস্কারের উপর বিশেষভাবে কাজ করবে। তাদের রিপোর্টের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আগামী দিনে পরীক্ষাগুলি আরো নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সরকারি কর্মচারীদের হাজিরা দেওয়ার পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে দফতরে আলাদা করে কোনো বায়োমেট্রিক হার্ডওয়্যার মেশিন বসানোর প্রয়োজন নেই। নতুন নিয়মে কর্মীরা সরাসরি অফিস চত্বরে মধ্যেই নিজেদের মোবাইল ফোনের সাহায্যে হাজিরা অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। এর ফলে সরকারি বিপুল খরচ যেমন বাঁচবে, তেমনি হাজিরা প্রক্রিয়া হবে আরো সহজ ও ঝঞ্ঝাটহীন। অর্থ দফতরের পক্ষ থেকে সম্প্রতি মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আধুনিক ব্যবস্থাকে যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। এর জন্য বিভিন্ন দফতরের নিজস্ব সফটওয়্যার সলিউশনগুলি খতিয়ে দেখতে বলা হয়েছে। সূত্রের খবর, গত কয়েক বছর ধরে বিভিন্ন দফতরে বায়োমেট্রিক মেশিন বসানোর কাজ শুরু হলেও অনেক ক্ষেত্রেই তার রক্ষণাবেক্ষণের অভাব বা যান্ত্রিক ত্রুটির কারণে ঠিকমতো কাজ করতো না। তাছাড়া নতুন এই মোবাইল ভিত্তিক জিও ফেন্সিং প্রযুক্তি চালু হলে দফতরের নির্ধারিত সীমানার মধ্যে থেকেই কর্মীরা অ্যাপের মাধ্যমে হাজিরা নথিভুক্ত করতে পারবেন। এর ফলে অফিসে সময় মতো উপস্থিতি নিশ্চিত করা আরো সহজ হবে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকবে বলে মনে করছে অর্থ দফতর। দ্রুতই নির্দেশিকা সমস্ত দফতরে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগেই সরকারি কর্মীরা হাজিরা নিয়ে কঠোর পদক্ষেপ করেছিল নবান্ন। 15 জুন থেকে নবান্নে বাধ্যতামূলক ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা করা হয়েছিল। 31 জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত সরকারি দফতরে এই ব্যবস্থা কার্যকর হবে বলে দেওয়া হয়েছে সাফ নির্দেশ। দফতর প্রধানদের বাদ দিয়ে সকল কর্মকর্তা কর্মচারীকে প্রবেশ ও প্রস্থানের সময় মুখ শনাক্ত যন্ত্রে উপস্থিত নথিভুক্ত করতে হবে। তবে তাতে কিছুটা বদল, সকাল 10:15 থেকে 11টার মধ্যে উপস্থিত হলে লেট হিসাবে চিহ্নিত করা হবে। সকাল 11টার পর অফিসে পৌঁছালে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে। বিকেল 5:15 আগে অফিস ত্যাগ করলে আর্লি ডিপারচার ধরা হবে। ছাত্র আন্দোলনকারীদের দাবি পূরণ, শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। আন্দোলনকারীদের দাবি পূরণের পরেই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি। তবে ককরোচ আন্দোলন প্রত্যাহার হলেও প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে সরকারের উপর চাপ বজায় রাখতে মরিয়া কংগ্রেস সহ বিরোধীরা। ককরোচ জনতা পার্টি আন্দোলন থেকে সরে গেলেও বিরোধীরা শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তুষ্ট নয়, দেশের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে, এই দাবি তাদের। 20 জুলাই সংসদ অভিযানে ছাত্রছাত্রীদের উপর পুলিশি অত্যাচারের দায় নিতে হবে অমিত শাহকে, এটাও দাবি। সোমবার সরকারি প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিল পেশ করা হবে, যাতে কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে। এই বিল পেশের সময় থেকে দাবিগুলো নিয়ে সরব হবে বিরোধীরা। এ বিষয়ে ফ্লোর কোঅর্ডিনেশন ঠিক করতে সোমবার সকাল 10টায় সংসদীয় বৈঠকে বসছে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারা। অন্যদিকে বিজেপির হাতিয়ার ইউপিএ জমানা এবং কংগ্রেস সহ বিরোধী শাসিত রাজ্যে প্রশ্নফাঁস এবং প্রশাসনিক ব্যর্থতার পাল্টা খতিয়ান। প্রশ্নফাঁস রুখতে আনা সংশোধনী বিলের আলোচনার পরিসরকে কাজে লাগিয়ে এই ইস্যু তুলতে চলেছে বিজেপি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার রাম মন্দিরে
চোরের ইস্যুকে পার্লামেন্টে মুখ্য হাতিয়ার করতে চাইছে সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ বিরোধীরা। এই বিষয়ে আলোচনার জন্য সংসদে দুই কক্ষে মুলতবি প্রস্তাব জমা দিতে চলেছে একাধিক বিরোধী সাংসদ। পরিকল্পনা চূড়ান্ত করতে ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনা হবে সোমবার। দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি ইস্যুতে অপরাধী যেই হন না কেন শাস্তি হবে, এই কথা একাধিকবার জানিয়েছেন তিনি। বাংলা ঝাড়খণ্ড সীমানার রামপুর চেকপোস্টে বেআইনি তোলাবাজি ও ঘুষকাণ্ড ইস্যুতে সামনে আসতেই ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন শুভেন্দু। সেই মতো দুই সরকারি আধিকারিককে বরখাস্ত করা হয়েছিল। এবার তাঁদের গ্রেফতার করল পুলিশ। বাংলা ঝাড়খণ্ড সীমানার রামপুর চেকপোস্টে বেআইনি তোলাবাজি ও ঘুষকাণ্ডে দুই সরকারি অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ঘটনার সামনে আসতে দুজনকেই বরখাস্ত করা হয়। দুই আধিকারিক গা ঢাকা দিয়েছিলেন। ঝাড়গ্রামের গোপন এক ডেরা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের নাম নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা শাখা তাদের গ্রেফতার করে। এদিনে ধৃত দুজনকে আসানসোল আদালতে পেশ করা হয়। বিষয়টা ঠিক কি, এক্সান্ডেলে কি জানিয়েছিলেন শুভেন্দু? তিনি লেখেন, পণ্যবাহী একটি ট্রাক সার্ভিসিং এর পর গ্যারেজে ফিরছিল মালিক দীপক সিং, চালক শিব যাদব। ফেরার পথে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে আধিকারিকরা সেটিকে অন্যায়ভাবে আটকান। চালককে বেআইনিভাবে হেনস্থা করা হয় এবং ঘুষের জন্য চাপ দেওয়া হয়। ঘুষ দিতে অস্বীকার করায় গাড়িটি বাজেয়াপ্ত হয় এবং রাজ্য সরকার কর্তৃক আগেই বাতিল করা হয়েছে এমন একটি কর বাবদ 22,000 টাকা বেআইনিভাবে দাবি করা হয়। বিষয়টি জানা মাত্রই পদক্ষেপ করে সরকার। শুভেন্দু জানিয়েছেন, তোলাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুজনের বিরুদ্ধে পরিবহন দপ্তর দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। রামপুর চেকপোস্টে কর্মরত অভিযুক্ত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত ফৌজদারি তদন্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য অভিযোগগুলি আনুষ্ঠানিকভাবে অ্যান্টি কারাপশন ব্যুরোর কাছে পাঠানো হয়েছে।